দুই দিন আগে বার্তা সংস্থা রয়টার্সে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেখানে দুইটা ব্যাপার খুবই আলোচনায় এসেছিল। এক হচ্ছে তিনি জামাতের সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন কিনা, আর এক হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ব্যাপারে তার ভাবনা কি। এবার ভোটের মাত্র একদিন আগে গত রাতে তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলেতে তারেক রহমান একান্ত সাক্ষাৎকার দিয়েছেন এবং আমার মনে হয়েছে যে এটাই এখন পর্যন্ত তারেক রহমানের দেয়া দীর্ঘ সাক্ষাৎকার, যেখানে অনেক বিষয়ে প্রশ্ন করা হয়েছে ডয়েচে ভেলের পক্ষ থেকে। কিন্তু চটকদার কিংবা খুবই জনপ্রিয় প্রশ্ন এবং উত্তরের ব্যাপারগুলো যেটা ছিল ওই জাতীয় সরকার কিংবা জামাতের প্রসঙ্গ, আওয়ামী লীগের প্রসঙ্গ এবং ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ, সাথে তারেক রহমানের ব্যক্তিগত ব্যক্তিজীবন, তার মায়ের মৃত্যু, তার ফিরে আসা, অনেক কিছুই এসেছে। চলুন ডয়েচে ভেলেকে তারেক রহমান নতুন কি কথা বললেন, নতুন কোনো বার্তা দিতে পারলেন কিনা, নাকি পুরনো কথাগুলোকে আরো শক্তভাবে উপস্থাপন করলেন, যেটা ভোটের আগের দিন হয়তো অনেক বেশি আলোচনায় আসতেও পারে। সেই আলোচনায় করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবার তারেক রহমান। এই সাক্ষাৎকারটাই তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে আবার পুনরায় সূচনা করার পরে, অর্থাৎ দেশে ফেরার পরে সবথেকে বড় সাক্ষাৎকার। এর আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেটা প্রশ্ন উত্তর ভিত্তিক সাক্ষাৎকার হিসেবে প্রকাশিত হয়নি। রয়টার্স তার সঙ্গে কথা বলে তাদের মতো করে একটা নিউজ লিখেছে তারা, সেখানে তারেক রহমানের কয়েকটা উত্তর যোগ করেছে শুধু। কিন্তু ডয়েচে ভেলে একেবারে প্রশ্ন উত্তর হিসেবে সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেই অর্থেই বললাম এটাই এখন পর্যন্ত সবথেকে বড় সাক্ষাৎকার। সেখানে তিনি নিজের প্রসঙ্গে বললেন, আওয়ামী লীগের প্রসঙ্গে বললেন, ভারতের প্রসঙ্গে বললেন, চীনের প্রসঙ্গে বললেন এবং জামাতের সঙ্গে জোটের জাতীয় সরকারের প্রসঙ্গে আবারও কথা উঠে আসলো। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। তাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি জয়লাভ করে তাহলেও তারা বিএনপিকে সরকারে অংশগ্রহণ করার জন্য ডাকবে, আহ্বান করবে এবং জাতীয় সরকার তারা গঠন করবে। জামাত এই আহ্বান জানিয়েছে। আপনার কি আহ্বান থাকবে? আপনি জিতলে কিংবা সরকার গঠন করতে চাইলে জামাতকে আপনি আহ্বান করবেন কিনা, কিংবা জামাতের সঙ্গে কোয়ালিশন সরকারে যাবেন কিনা? তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আত্মবিশ্বাসী, আমরা একাই জিতবো, একাই সরকার গঠন করতে পারবো এবং একাই আমাদের কর্মসূচি এগিয়ে নিতে পারবো। তাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল যে 17 বছর পর আপনি এদেশে এসেছেন, আপনি নির্বাসনে ছিলেন নানা কারণে, 17 বছর পর আসার পরে আপনার দল গোছানো, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? সেখানে তিনি বলেছেন যে আমি এসেছি 25 তারিখে, 5 দিনের মাথায় আমার মা মারা গেছে। রাজনীতিতে সময় দেয়া, মা মারা যাওয়ার ওই শোক, ওই ধকলটা কাটিয়ে ওঠা, মা মারা যাওয়ার পরে যখন আমার পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং ওই শোকের মধ্যে থাকার কথা ছিল এবং প্রয়োজন ছিল, কিন্তু সেই সময়টা আমি পারিনি, কারণ নির্বাচনী ডামাডোলের মধ্যে আমাকে প্রবেশ করতে হয়েছে। এই চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠাই আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ যদি আপনি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে এখন যেভাবে ব্যান করে রাখা হয়েছে সেইভাবে কি ব্যান করে রাখবেন, নাকি তাদেরকে রাজনীতি করতে দেবেন? তিনি একেবারে বলেছেন যে যেটা এখন হয়েছে সেটাকে আপনি রাজনীতি বলতে পারেন এবং রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা সরকার গঠন করলে আমরা বিশ্বাস করি যে কাউকে গ্রহণ করা কিংবা বর্জন করার অধিকার একমাত্র জনগণের। জনগণ যাকে গ্রহণ করবে তিনি থাকবেন, জনগণ যাকে বর্জন করবে তিনি থাকবেন না। এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া। আমরা কাউকে নিজে থেকে নির্বাহী আদেশে কিংবা রাজনৈতিকভাবে কাউকে বাদ দেয়া, কাউকে নিষিদ্ধ করে রাখা, এই ব্যাপারগুলোর মধ্যে যেতে চায় না। একেবারে স্পষ্ট কথা বলেছেন তিনি।
অর্থাৎ রয়টার্সকে যে কথা বলেছিলেন আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে, রয়টার্সের প্রশ্নটা একটু ভিন্ন ছিল। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার পুত্র কন্যারা যদি ফিরতে চায় তাহলে আপনার কি সিদ্ধান্ত হবে। এখানে প্রশ্নটা একটু অন্যরকম, কিন্তু দুই প্রশ্নের উত্তর একই, যে আমরা নির্বাহী আদেশে কোনো কিছু করব না, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তাহলে তারা অবশ্যই গ্রহণীয় হবে। তার মানে আওয়ামী লীগের প্রতি একটা ইঙ্গিত ভোটের একদিন আগে আবারও দিয়ে দিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে নির্বাহী আদেশে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হতে পারে। যদিও নির্বাচনে জয়লাভের পরে এই মানসিকতা তাদের থাকবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। তাকে ভারত প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে যে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনি আসলে কি হবে, ভারতের দিকে ঝুঁকে যাবেন নাকি চীনের দিকে ঝুঁকে যাবেন। তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন যে আমার দেশের স্বার্থে আমার যার সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব, সম্পর্ক ভালো রাখবো, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু সব ক্ষেত্রেই সেটা ভারত হোক আর চীন হোক, সব ক্ষেত্রেই আমি আমার দেশের স্বার্থটা আগে ভাববো। এই যে ব্যাপারগুলো তিনি বলেছেন, মানে এবং তাকে বারবার করে একাধিকবার প্রশ্ন করা হয়েছে ঐক্যের সরকার ব্যাপারে, সেই ঐক্যের সরকার ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে আমরা একাই জেতার ব্যাপারে মানে কনফিডেন্ট, আমাদের কারো সঙ্গে ঐক্যের প্রয়োজন হবে না, আমরা একা জিতেই সরকার গঠন করতে পারবো। এই ব্যাপারগুলো তিনি বলেছেন। নারী, সংখ্যালঘু এই প্রসঙ্গগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন যে নারী বিষয়ক যে বাজে ব্যাপারগুলো তৈরি করেছে সেটা আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি, অন্য একটি দলের পক্ষ থেকে এগুলো করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সম্পর্কে বিশ্রী কথা লেখা হচ্ছে এবং নারীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এইগুলো আমার দল কখনোই করবে না। আমরা বিশ্বাস করি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এই বার্তাগুলোই মূলত তারেক রহমান ডয়েচে ভেলেকে দেওয়ার চেষ্টা করলেন মোটা দাগে। আরও অনেক প্রসঙ্গ আছে, অনেক প্রসঙ্গে কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তবে তার সাক্ষাৎকারে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2-3টা বিষয়, এক হচ্ছে তিনি কোনোভাবেই জামাতের সঙ্গে জাতীয় সরকারে যাবেন না, যেটা রয়টার্সকেও বলেছিলেন। আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে জনগণের উপরে তিনি ছাড়বেন, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তারা রাজনীতি করবে, একেবারে স্পষ্ট কথা বলেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তার অবশ্যই থাকবে, সেই ক্ষেত্রে দেশের স্বার্থ আগে ভাববেন, সেটা চীনের ক্ষেত্রে একই কথা। ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে। এখন দেখার বিষয় তার এই ডিপ্লোম্যাটিক অবস্থানটা ভোটে কিভাবে কাজ করে। ভোটের মাঠে আওয়ামী লীগের ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক অবস্থানটা নিয়েছেন, ভারতের ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক অবস্থানটা নিয়েছেন, কিংবা চীনের ব্যাপারে সেই অবস্থানগুলো আওয়ামী লীগের ভোটারদের কিভাবে প্রভাবিত করে, কিংবা ভারতের আন্তর্জাতিক পাওয়ারকে কিভাবে প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয় নির্বাচন পরবর্তী সময়ে। ভোট ডাকাতির প্রশাসনিক কু এবং 5 থেকে 7 দিনের গণনা রহস্য, ঘরে বাইরে একই আলোচনা। ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। হওয়ার কথা, কারণ দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে, আয়োজনও চূড়ান্ত। আর এই আয়োজন নিয়ে যত আলোচনা, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে বড় পেরেশান হচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন আলামত দেখে যথেষ্ট সংশয় এবং সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তাতে 2001-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেওয়া যায়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবার কি সেরকমই হবে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও। কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সেই পথেই হাঁটছে বাংলাদেশ? আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কু ঘটানোর কাজটি করছেন বলে বা সে কাজের জন্য নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতে পারেন
ভোট কলঙ্কিত হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আগে ভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ডিজিটাল যুগে যেখানে কয়েক ঘন্টায় ফল আসার কথা, সেখানে 1 সপ্তাহ কেন লাগবে? এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? সময় যত যাচ্ছে তা ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। তাদের কথা এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিয়েছে? দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার দেয়নি বলে দাবি করা হচ্ছিল। একসময় তো গায়েবী ভোটে বাক্স বোঝাই হতো। এরপর দিনের ভোট, রাতের ভোট, নানা রকমের আলোচনা চলেছে প্রকাশ্যে। এবার কি হবে? তুলনামূলকভাবে 91, 96, 2008 এই 3টি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল। এরপরের ইতিহাস সবার জানা। এখন দেখছি কেউই হারতে রাজি নন। 2 দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচনে হার জিত আছে, কিন্তু জয়ের শুধুমাত্র জয় হলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা তো অন্য ইঙ্গিত দেয়, তাই না? জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টায় দেশে বহুবার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন। তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারছে না। ভোটের 4 দিন আগে দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা দেখে আরো মানুষের মনে সন্দেহ জোরালো হচ্ছে। সাংবাদিক প্রবেশ এবং মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি কাণ্ড শুরু হয়েছে। যে নির্দেশনাটি ইসি থেকে বা নির্বাচন কমিশন থেকে নাজিল হয়েছে, এতে বলা হয়েছে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে 3 ক্যাটাগরির ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ব্যবহার করা যাবে না বলেনি, কিন্তু সরাসরি বলে দিয়েছে মোবাইল নিয়েই 400 গজের চৌহদ্দির মধ্যে ঢোকা যাবে না। আজকের যুগে মোবাইল না নিয়ে যাওয়ার ঝুঁকি ভোটার টার্ন আউটে প্রভাব ফেলবে কিনা সে বিতর্কে ধরুন গেলাম না আমরা। কিন্তু নির্বাচনে যে সাংবাদিক নামক একটা প্রজাতি কাজ করবে, তারা কি করবেন? তারা কি 400 গজের বাইরে মোবাইল গাছতলায় রেখে সে দায়িত্ব পালন করবেন? কিছু ঘটলে আবার দৌড়ে গিয়ে সেই গাছতলার থেকে মোবাইল নিয়ে এসে অফিসে যোগাযোগ করবেন? আজকাল সরাসরি সম্প্রচার, এমনকি চিত্র ধারণেও মোবাইল ফোন ব্যবহৃত হয়। যারা তা করেন তাদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কি আমরা জানি না, অথচ এই নির্দেশ থেকে অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের আওতামুক্ত রাখলেই লেঠা চুকে যেত। 3 ক্যাটাগরির সঙ্গে আরেকটা ক্যাটাগরি জুড়ে দিলেই হতো। কিন্তু এই যে নির্বাচন কমিশনের জ্ঞানী নির্বাচন কমিশনারগণ এর আগে দায়িত্ব জ্ঞানহীনের মতো 1400 সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। এবার আবার আরেক ঝঞ্ঝাট। যাই হোক, নির্বাচন কমিশনের কারো গোচরে এলে হয়তো সাংবাদিকদের মোবাইল নিয়ে 400 গজ চৌহদ্দির ভেতরে গমন বিষয়ক একটা স্পষ্ট সিদ্ধান্ত দেবে। আসলে নির্বাচন কমিশনের এমন হঠকারী সিদ্ধান্ত দেখে মনে হতে পারে তারা মাটির নিচের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সাংবাদিকরা যদি তাৎক্ষণিক তথ্যই না দিতে পারেন, তবে স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে? নাকি স্বচ্ছতা আড়াল করতেই এই ডিজিটাল ব্ল্যাকআউটের চেষ্টা? 400 গজ কিন্তু কম দূর নয়। এই সীমানার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে যা ক্যামেরাবন্দী হওয়ার দরকার, অথচ ইসির এই নির্দেশ কার্যত সাংবাদিকদের হাত পা বেঁধে সাঁতার কাটতে বলার সামিল। এবার একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলি। আনসার ভিডিপির মহাপরিচালকের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মহাপরিকল্পনা। সবাইকে সশস্ত্র বাহিনী, প্রশাসন, পুলিশে ব্যস্ত রেখে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনূসের পাতানো নির্বাচনের মূল খেলাটা খেলবে নির্বাচনী দায়িত্বে মাঠে নিয়োজিত হতে যাওয়া প্রায় 5.5 লাখ আনসার এবং ভিডিপি সদস্যরা। 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত আনসারের মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রায় 3300 সাধারণ ছাত্র শিবির এবং হিজবুত তাহরিরের অ্যাক্টিভ সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছেন। এছাড়া বিপুল টাকার বিনিময়ে আরো প্রায় 3000 ব্যাটালিয়ন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত এই আনসার ভিডিপির সদস্যরা এবার নিযুক্ত হচ্ছে নির্বাচনী দায়িত্বে। ভোট কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারার গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে এদেরকে। নির্বাচনের দিন আনসার ভিডিপির সদস্যদের হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশনা প্রদান এবং কার্যক্রম মনিটর করা হবে AVMIS নামক সফটওয়্যারের মাধ্যমে। বর্তমানে 1 লাখ সাধারণ আনসার সহ প্রায় 67 লাখ ট্রেনিং প্রাপ্ত ভিডিপি সদস্য আছেন। আর এই AVMIS সফটওয়্যারের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে জামায়াত এবং উগ্রপন্থী 5
57,000 আনসার ভিডিপি সদস্যকে, যারা 12ই ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মূল ভূমিকায় থাকবে। এই এভিএমআইএস সফটওয়্যারের ডিজি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলে আনসার ভিটিপি সদস্যদের সরাসরি নির্দেশও দিতে পারবেন। ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তায় শুধুমাত্র আনসার ভিটিপি মোতায়েন থাকবে। তাই আনসার ভিটিপি সদস্যরা ভোট গ্রহণে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি বা ঊর্ধ্বতন কেউ মেসেজিং ব্যবস্থার অপব্যবহার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বার্তা বা গোপন বার্তার মাধ্যমে দেশের যে কোনো ভোট কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা এবং প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এই এভিএমআইএস সফটওয়্যার দিয়ে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মাধ্যমে গণভোটে হ্যাঁ এবং জামায়াতের পক্ষে ব্যালটে সিল মারার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিল মারার কোড নেম হয়েছে ব্রেকফাস্ট মুভ ফাস্ট। এছাড়াও আনসার এবং ভিডিপির সকল সদস্যদের পরিবারের সবার ভোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেককে অন্ততপক্ষে 5টি করে ভোট নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় করা হবে চাকরিচ্যুত। গোপন টেন্ডারের মাধ্যমে আনসারের মহাপরিচালক ইতিমধ্যেই তুরস্কের 2টো ভিন্ন কোম্পানি থেকে 2 দফায় 32,000 সেমি অটোমেটিক শটগান বা হ্যাটসন অ্যাসকট ম্যাগনাম 20 GA ক্রয় করেছেন। নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের এই শটগান প্রদান করা হবে। এই মহাপরিকল্পনার মূল বাস্তবায়নকারী চট্টগ্রামের বাসিন্দা, ছাত্র জীবনের শিবিরের সাথে সম্পর্কিত এবং বর্তমানে জামায়াতের সাথে সম্পর্কিত আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটেশনে আদেশের বাইরে 3 জন জামায়াতপন্থী সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির প্রত্যক্ষ মদত রয়েছে। এবার আসা যাক পর্যবেক্ষক নাটকে। নিজের লোক দিয়ে নিরপেক্ষতার ভান হবে। আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথম ধাপের তালিকায় মানবাধিকার সংগঠন অধিকারের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার কেন্দ্রীভবনের অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থার প্রথম ধাপে 12 নম্বরে রয়েছে অধিকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান শুভ্র বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন শক্তিমান উপদেষ্টা। একই সঙ্গে অধিকারের নির্বাহী পরিচালক তাসনিম আরেফা সিদ্দিকী, যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল বা সিআর আবরারের স্ত্রী। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতায় থাকা একটি সংস্থা কি আদৌ নির্বাচন পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে পারবে কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণ কোনো প্রতীকী কাজ নয়। পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার রাজনৈতিক এবং প্রশাসনিক দূরত্বের উপর। এখানেই সেই দূরত্ব বজায় আছে ঠিকই, এটা বলা কঠিন। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে কারণে যে সরকার নিজেই গণভোটে প্রকাশ্যে হ্যাঁ বলার পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার একটি নির্দিষ্ট ফলাফলের পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করার পর সেই একই সরকারের উপদেষ্টা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো আবারও ভোট এবং গণভোটের স্বচ্ছতা মূল্যায়ন করবে। এমন পরিস্থিতিকে অনেকেই স্বার্থের সংঘাতের ক্লাসিক এক্সাম্পল হিসেবে দেখছেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা স্পষ্টভাবে বলা রয়েছে যে পর্যবেক্ষক সংস্থাকে রাজনৈতিক পক্ষপাত, পারিবারিক স্বার্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু বর্তমান তালিকায় সরকার, উপদেষ্টা, উপদেষ্টার প্রতিষ্ঠিত সংস্থা, উপদেষ্টার পরিবার, স্ত্রী পরিজন, আরেক উপদেষ্টার পরিবারের সদস্য, এই সংযোগ নির্বাচন পর্যবেক্ষণের ন্যূনতম মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে আপনারাই বলুন, আমার বলার দরকার নেই। এদিকে নির্বাচনকে বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ড সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান পাশা একাই সাপ্লাই দিচ্ছে 10,000 পর্যবেক্ষক। জানা গেছে সংস্থাটির সঙ্গে উপদেষ্টা রিজওয়ানারও সম্পৃক্ততা রয়েছে। ফলে নিরপেক্ষ জনগণের ভোট নাকি আগেই লেখা একটি চিত্রনাট্যের আনুষ্ঠানিক বাস্তবায়ন, এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে আসন্ন নির্বাচন এবং গণভোটের ভবিষ্যৎ। বিশ্বাসযোগ্যতা
এবার আসা যাক আরেক ভয়ানক ষড়যন্ত্র, ডিসিদের গোপন তালিকা 52 বনাম 12 সমীকরণ। সামনে জাতীয় নির্বাচন, অথচ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন। ঠিক তখনই 64 জেলার জেলা প্রশাসকদের একটি গোপন তালিকা প্রকাশ্যে এসেছে। ডিসিদের কথা বলছি। ফাঁস হওয়া ওই নথিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কর্মচারীদের মেধা বা দক্ষতাকে পাশ কাটিয়ে তাদের বিচার করা হয়েছে রাজনৈতিক পরিচয়ে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই কর্মকর্তাদের নামের পাশে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই 3 ক্যাটাগরিতে রাজনৈতিক ট্যাগ বা পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এই নথিতে 64 জেলার ডিসিদের নাম, বিসিএস ব্যাচ এবং তাদের রাজনৈতিক মতাদর্শের বিস্তারিত উল্লেখ রয়েছে। নথির তথ্যানুযায়ী প্রশাসনের মাঠ পর্যায়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে, যেখানে 52টি জেলাতেই জামায়াত এবং এনসিপি মতাদর্শের কর্মকর্তাদের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিপরীতে বিএনপি পন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে মাত্র 12 জনকে। বিশ্লেষকরা বলছেন, ডিসিরা নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে প্রশাসনের এমন একপাক্ষিক রাজনৈতিক বিন্যাস এবং গোপন নথিতে কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। তাহলে মাঠ প্রশাসন যদি এভাবে একপেশে হয়, তবে নির্বাচনের ফলাফল যে টেবিল থেকে নির্ধারিত হবে তা বুঝতে তো আর বাকি থাকার কথা নয় আপনার, আছে কি? এই যে 52 বনাম 12 সমীকরণ, সেটাই বলে দিচ্ছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকছে না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসলে নির্বাচন নয়, এটি একটি সুপরিকল্পিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আনসার, বিডিপি থেকে শুরু করে পর্যবেক্ষক, প্রশাসন থেকে নির্বাচন কমিশন, সবখানে একই দলের লোকজন বসানো হয়েছে। 55% ভোটের যে ম্যাজিক নাম্বার আগে থেকেই প্রচার করা হচ্ছে, সেটি আর কিছু নয়, একটি পূর্ব নির্ধারিত ফলাফলের জন্য জনমানসিক প্রস্তুতি। এই নীল নকশার মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে একটি প্রহসনের সাক্ষী হতে যাচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক নির্বাচন। এর পরবর্তীতে যাবেন, ভাবুন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।